আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ওকে, সো সেফ ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার ফিরোজ শাওন। তো আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? তো ইতিমধ্যে আপনারা আমাদের ক্লাসের যে হেডলাইন, এবং আমাদের ক্লাসের যে বোর্ডের লেখা, এটা দেখে অটোমেটিক বুঝে গিয়েছেন যে আমাদের আজকে আমরা সলভ ক্লাস, এবং আমাদের আজকের সলভ ক্লাসটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট ভর্তি পরীক্ষা 2022-23 সেশনের উপরে। ঠিক আছে, আজকে আমরা এই টপিকটার উপরে সলভ ক্লাস নিব। কিন্তু কথা হচ্ছে প্রথমে আমাকে একটু জানাবেন যে আপনারা ক্লিয়ারলি আমার সাউন্ড এবং ভিডিও শুনতে পাচ্ছেন কিনা। যদিও আমাকে এখানে বেশি ফর্সা লাগতেছে, আমি এত ফর্সা না। এত ফর্সা কেন লাগতেছে? ওয়েট, কালারটা একটু কমাইতে হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তো দেখেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ আজকে আমরা আলোচনা করব এই বিষয়টা নিয়ে। এবং আজকে আমাদের এই ক্লাসে কিন্তু দুইটা গিভওয়ে থাকবে। দুইটা গিভওয়ে কি আমি একটু সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। একটা গিভওয়ে হচ্ছে আমাদের ধ্রুব বই, এবং আরেকটা গিভওয়ে হচ্ছে আমাদের টেক্কা বই। এই দুইটা বই যারা এইচএসসি যারা ক্যান্ডিডেট আছে, অর্থাৎ যারা এইচএসসি ক্যান্ডিডেট এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী আছে, তোমরা জানো যে এই দুইটা বই তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবং এই দুইটা বই পড়ে তোমাদের সিনিয়র বড় ভাই বড় আপুরা ভার্সিটিতে চান্স পেয়েছে শাওন স্যারের তত্ত্বাবধানে। সো এই বইটা, যেটা এটার 12তম সংস্করণ, অর্থাৎ লাস্ট ইয়ার্স যে বইটা তোমাদের বড় ভাই বড় আপুরা পড়েছে, এই বইটা, এবং টেক্কা যেটার প্রথম সংস্করণ, এই দুটো বই আমরা আজকের ক্লাসে আমরা গিফট দিব 6 জনকে। এখন প্রশ্ন হচ্ছে কোন 6 জনকে? ওকে, প্রথমত আমরা ধ্রুব বইটা গিফট দিব সর্বোচ্চ শেয়ারকারী 3 জনকে, শুধু একজন না, 3 জনকে। সর্বোচ্চ শেয়ার যে কজন করবে 3 জনকে। তবে প্লিজ ভাই, যারা শেয়ার করবা ক্লাসটা, আমরা চাই এই ক্লাসটা সবার মাঝে ছড়িয়ে যাক, স্টুডেন্ট যারা আছে সবাই দেখতে পাক। আজকের ক্লাসে এনগেজমেন্টটা যাতে অনেক বেশি হয়, স্টুডেন্টরা যাতে সবাই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ গুলো ব্যাখ্যা সহকারে শিখতে পারে। সো এই ক্লাসটা তোমরা যারা শেয়ার করবা পাবলিকলি, নট প্রাইভেটলি, তুমি তোমার টাইমলাইনে প্রাইভেটলি শেয়ার করলে এটা কেউ দেখতে পারবে না। সো পাবলিকলি যদি দেখো, ইভেন আমি নিজেও ট্র্যাক করতে পারবো না তুমি প্রাইভেটলি দিলে। সো আমি ট্র্যাক করতে পারবো না সেটা, কিন্তু তুমি যদি পাবলিকলি শেয়ার করো তাহলে সেটা আমি ট্র্যাক করতে পারবো। এবং আমি সর্বোচ্চ শেয়ারকারী 3 জনকে আজকে ধ্রুব 3টা বই এবং সর্বোচ্চ মেনশনকারী ফ্রেন্ডদেরকে যারা মেনশন করছো তোমরা, তাদেরকে 3 জনকে, এরকম 3 জনকে 3টা টেক্কা বই দিব। কথা বুঝতে পারছেন? ইভেন এটাও হতে পারে এমনও কোনো স্টুডেন্ট যে সর্বোচ্চ ফ্রেন্ডদেরকে মেনশন করছে, সর্বোচ্চ কমেন্টও করছে, সো সে ধ্রুব টেক্কা একসাথে পাবে। ঠিক আছে, হতে পারে। সো দেখা যাক আজকের ক্লাসের পরে, আমরা কিন্তু এটা আজকের ক্লাসের পরেই 1 ঘন্টার মধ্যে এটা বের করে 1 ঘন্টার মধ্যেই আমরা ইনশাল্লাহ পোস্ট করে দিব, এবং তোমাদের কাছ থেকে ঠিকানা নিয়ে তোমাদের কুরিয়ার করে বইটা পাঠিয়ে দিব। ঠিক আছে, সো তোমরা যারা যারা ক্লাসে যুক্ত হয়েছো আমাকে একটু জানাও যে ঠিকমতো আমার সাউন্ড এবং ভিডিও শুনতে পাচ্ছ কিনা এবং দেখা যাচ্ছে কিনা। যদি সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করে দিব। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমি নিজে একটু আগে এটা শেয়ার করে দিই, আমার বই পাওয়ার দরকার নেই, বাট আমি একটু শেয়ার করে দিই আমার স্টুডেন্ট যারা আছে সাউন্স বাংলা গ্রুপের, তারা যেন ক্লাসটা করতে পারে। সো এনজয় দ্য সেকেন্ড ক্লাস। ওকে, ওকে ফাইন, আমি একটু শেয়ার করে দিই। ওয়েট, এনজয় দ্য সেকেন্ড ক্লাস, এনজয় দ্য সেকেন্ড ক্লাস। CLASS, ওকে, এনজয় দ্য সেকেন্ড ক্লাস। ঠিক আছে, তাহলে আমি নিজেও শেয়ার করে দিয়েছি। সো তোমরা যারা যারা ক্লাস করছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কারা কারা শেয়ার করেছো, এবং শেয়ার লিখে আমাদেরকে, শেয়ার ডান লিখে আমাদেরকে কিন্তু একটু কনফার্ম করবে। ঠিক আছে, ওকে। সো তাহলে চলো আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাচ্ছি। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট ভর্তি পরীক্ষা 2023-24 সেশনের ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা ছিল, 2022-23 সেশনের, সরি, সো যে পরীক্ষার কোশ্চেনটা ছিল সেটা আজকে আমরা সলভ করব। ঠিক আছে, চলো দেখি। প্রথম কোশ্চেন সেটা কি ছিল? ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর চেতনার রং কি? 21-এর চেতনার রং কি? পিত, নীল, কালো নাকি লাল? ওকে, ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর চেতনার রং কি? ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর চেতনার রং কি? আচ্ছা দেখি,
ফেব্রুয়ারি 1969 কবিতা একুশের চেতনা রং পিত নীল নাকি কালো নাকি লাল, এটার উত্তরটা হচ্ছে কবিতার মধ্যে ডিরেক্টলি বলা আছে যে এই একুশের চেতনা রং হচ্ছে লাল। সো তার মানে এটার কারেক্ট আনসারটা কি হবে? এটা লাল হবে। ওকে ফাইন, পরের পয়েন্টে আসি আমরা। কেন কবি আজ এমন উন্মনা তুমি? এখানে উন্মনা শব্দের উত যে অর্থ বহন করে। চমৎকার কোশ্চেন। তার মানে খেয়াল করেন কোশ্চেনটা কিন্তু বাংলা ফার্স্ট পেপারের থেকে আসছে প্রেক্ষাপট, কিন্তু কোশ্চেনটা কিন্তু বাংলা সেকেন্ড পেপারের। অর্থাৎ আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, খেয়াল করেন এখানে কিন্তু যে জিনিসটা মাথায় রাখতে হবে, দেখেন উন্মনা শব্দের উত, অর্থাৎ এখানে কিন্তু উন্মনা শব্দটা গঠিত হয়েছে কিভাবে আগে সেটা জানতে চাইছে। দেখেন উন্মনা শব্দটা কিভাবে গঠিত হয়েছে, উত যোগ মনা, ঠিক আছে, এভাবে গঠিত হয়েছে। তো উত এটা হচ্ছে উপসর্গ। কোন উপসর্গ? খেয়াল করেন প্র পর অপসমনি অনু অবনির দুর্বি অধিসু উত পরি, তার মানে উত কোন উপসর্গ? তৎসম উপসর্গ। কোন উপসর্গ ভাই? তৎসম উপসর্গ, ঠিক আছে। তাহলে তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ। এখন উপসর্গ থেকে প্রায় এই ধরনের একটা প্রশ্ন আসে যে এই উপসর্গ যোগে গঠিত শব্দটি কোন অর্থ প্রকাশ করে। যেমন রাম ছাগল শব্দে রাম উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে, অনাবৃষ্টি শব্দে অনা উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে, তারপর হচ্ছে যদি বলি যে কদবেল শব্দের কদ উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে, এরকম প্রশ্ন আসে। তো এখানে খেয়াল করেন উন্মনা শব্দের উত উপসর্গটি কোন অর্থ প্রকাশ করছে। তো এখন দেখেন মূল এটা বের করার টেকনিকটা কি, এটা আমি একটু আগে বুঝাই আপনাকে যে এই ধরনের কোশ্চেনগুলোর উত্তর বের করার টেকনিকটা কি। ধরেন আমি আপনাকে অন্য একটা কোশ্চেন দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনাকে বললাম রাম ছাগল শব্দে রাম উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে। এখন আপনাকে আগে মেইন ওয়ার্ডটা চিন্তা করতে হবে যে মেইন ওয়ার্ডটা কি এখানে, ছাগল। তো ছাগল কি, ধরেন ছোট, রাম ছাগল মানে বড়, তার মানে কি এখানে রাম উপসর্গটা কোন অর্থ প্রকাশ করছে, বৃহদার্থ প্রকাশ করছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আমি যদি বলি খেয়াল করেন, ধরেন বললাম উপকূল, তো উপকূল শব্দে উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে। এখন চিন্তা করেন উপকূল জিনিসটা কি। মনে করেন এটা হচ্ছে সমুদ্রের পার। অ্যাকচুয়ালি সমুদ্রের তো এক্সাক্ট কোনো কিনারা নাই, নদীর যেমন কিনারা আছে, খাল বিল এগুলোর কিনারা আছে, কিন্তু সমুদ্রের তো কিনারা নাই, কারণ জোয়ারের সময় পানি বেশি, ভাটার সময় পানি কম। তো সমুদ্রের তো এক্সাক্ট কিনারা নাই। তো ধরে নিলাম সমুদ্রের এই জোয়ার ভাটার যে মানে জায়গাটা, সেই জায়গাটা এইটুকু, ঠিক আছে। তো এইখানে মনে করেন এতটুকু পর্যন্ত যদি পানি আসে সেটা হচ্ছে জোয়ার, ভাটার সময় এই পর্যন্ত থাকে। এখন এই জায়গায় অনেক ধরেন তীর, এই তীরের মধ্যে অনেক বাড়ি টাড়ি বা অনেক হোটেল টোটেল এগুলো আছে। তো এইটা হচ্ছে মনে করেন এই যে এই অংশটার পরে এইখানে হচ্ছে হালকা পানি। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে হালকা পানি। এরপর আস্তে আস্তে যত নিচে নামবেন এটা কি? গভীর পানি। তার মানে এই যে কুলের কাছাকাছি যে অংশটা এটাকে বলা হয় উপকূল। কুলের এটা হচ্ছে কুল, আর কুলের কাছাকাছি যে অংশটা এটাকে বলা হয় কি? উপকূল। তার মানে উপকূল দ্বারা কি বোঝায়? আপনারা খেয়াল করে দেখবেন ওই যে যখন ঝড় হয় তখন বলে না যে উপকূলীয় অঞ্চলে 10 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তো 10 নম্বর বিপদ সংকেত তার মানে কি? মানে হচ্ছে মানে কুলের কাছাকাছি যে এরিয়া, এই এরিয়াগুলোতে মাছ ধরার যে যানবাহনগুলো আছে বা নৌকাগুলো আছে এগুলোতে 10 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সো তার মানে উপকূল দ্বারা কি হচ্ছে? কুলের কাছে। তার মানে এই উপসর্গটা কি অর্থ প্রকাশ করে? নিকটে, দুঃখিত, নিকটে বা কাছে অর্থ প্রকাশ করে। আমি কি বুঝাতে পারছি? তার মানে ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে মূল শব্দটা আগে বের করে তারপর অর্থ প্রকাশ করতে হবে, মানে অর্থ বের করতে হবে যে উপসর্গটা কি অর্থ দেয়। এখন চিন্তা করেন এখানে মূল শব্দ হচ্ছে মন, তার সাথে যুক্ত হয়েছে আকার, মনা প্রত্যয় যুক্ত হয়েছে। এখন উন্মনা দ্বারা কি বোঝায়? মানে মনে করেন আমি একটা কিছু নিয়ে উন্মনা, অনেক উন্মনা, উদাস, তার মানে কি আমার মনের বাইরে চিন্তা ভাবনা হচ্ছে। তার মানে এখানে উত উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে বলেন তো? কারেক্ট আনসার হচ্ছে বাহির। আপনি খেয়াল করে দেখবেন উত উপসর্গটা, এটার উত্তর হচ্ছে বাহির। বুঝতে পারছেন কিভাবে বের করে? সো এইটা নিয়ে আমরা আরো অনেক ডিটেইলস আলোচনা করব যখন আমরা উপসর্গ নিয়ে আলোচনা করব, উপসর্গ পড়াবো তখন। বাট এখন আপাতত আপনারা এটা বুঝছেন কিনা সেটা আমাকে জানান। আপনারা কি পুরোপুরি বুঝছেন এটা একটু জানান। কাজী নজরুল ইসলাম নামক একটা অ্যাকাউন্ট থেকে একটা প্রশ্ন আসছে, নিচের কোনটি আবেদনিক ক্রম অনুযায়ী প্রথমে বসবে, ঘা নাকি ঘা? আচ্ছা, গুড কোশ্চেন। মানে ঘা নাকি ঘা বলতে একটা ঘা হচ্ছে এভাবে লেখা, আর আরেকটা ঘা হচ্ছে এভাবে লেখা, চন্দ্রবিন্দু আরেকটা চন্দ্রবিন্দু ছাড়া। আচ্ছা, এখন তাইলে এটার জন্য আপনাকে অভিধানের সিরিয়াল বুঝতে হবে। লাস্ট ক্লাসে আমি অভিধানের সিরিয়ালটা বুঝাইছি, তারপরে বলে দিই অভিধানে প্রথমে বসবে, মানে প্রথম অভিধানের সিরিয়াল অনুযায়ী প্রথমে যদি আমি বসাই তাহলে প্রথমে বসবে ঘ। এখন ঘ এর পরে তারপরে বসবে হচ্ছে আকার, রস্যিকার, দীর্ঘিকার, এগুলো মানে কার চিহ্ন, তার মানে আকার। তাহলে কার চিহ্ন, তারপরে বসবে হচ্ছে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। তাহলে এবার আপনি চিন্তা করেন এইটা হচ্ছে, একটা হচ্ছে শুধু এইটুক, আর আরেকটা হচ্ছে এই চন্দ্রবিন্দু সহ। তাহলে অভিধানে কি এইটা আগে, তারপর হচ্ছে এইটা। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে,
তারপরে কি আরেকজন বলছেন নিচের কোনটি আবিধানিক ক্রম অনুসারে বসবে, ঘা নাকি ঘাম, মানে এইটা নাকি ঘাম এইটা, সেক্ষেত্রে এইটা আগে বসবে, কারণ ঘয় চন্দ্রবিন্দু মানে ঘয় আকার চন্দ্রবিন্দু, আর এখানে ঘয় আকারের পরে হচ্ছে ম আছে, তো ম তো ব্যঞ্জন, অভিধানের চন্দ্রবিন্দুর স্থান কোথায়, ম এর আগে, কথা বুঝতে পারছেন, মানে ব্যঞ্জন বর্ণের আগে স্বরবর্ণের পরে। সো তার মানে এই দুইটার মধ্যে যখন ক্যালকুলেশন করবেন তখন এইটা আগে বসবে, আর এই দুইটার মধ্যে ক্যালকুলেশন করলে এইটা আগে বসবে। বুঝতে পারছেন কাজী নজরুল ইসলাম? ওকে, দুঃখিত, কাজী নজরুল ইসলাম আমার ক্লাস করতেছে, আসলে একটু উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। ওকে, আচ্ছা, তাহলে আমি কিন্তু আবারও বলি, আপনারা যারা ক্লাস করছেন আজকের ক্লাসে কিন্তু আমরা 6 জনকে আমাদের 2টি বই আমরা গিভওয়ে দিব, অর্থাৎ যারা সর্বোচ্চ শেয়ারকারী পাবলিকলি তাদেরকে আমরা এই বইটা দিব ধ্রুব। ক্লাসের পরে আমরা চেক করব 1 ঘন্টার মধ্যে যারা যারা মানে সর্বোচ্চ শেয়ার করে কমেন্টের মধ্যে শেয়ার ডান লিখবেন তাদেরকে হচ্ছে আমরা ঠিকানা নিয়ে এই বইটা কুরিয়ার করে পাঠিয়ে দিব, যেটা আপনার এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটার জন্যই অনেক বেশি উপকারী হবে। অ্যান্ড সর্বোচ্চ 3জনকে আমরা দিব, একজন না কিন্তু 3জনকে দিব। আর হচ্ছে যারা সর্বোচ্চ কমেন্ট মানে মেনশন করবেন, কমেন্ট না মেনশন করবেন ফ্রেন্ডদেরকে কমেন্টে, তাদেরকে এরকম সর্বোচ্চ 3জনকে আমরা টেক্কা বইটা দিব। ঠিক আছে, টেক্কা বইটা হচ্ছে বিরোচনের উপরে, দিস ইজ দ্য বেস্ট বুক এভার, কথা বুঝতে পারছেন? টেক্কার উপরে বিরোচনের কোনো বই নেই মার্কেটে, কনসেপ্ট ক্লিয়ার? আপনি পড়লেই বুঝতে পারবেন। ওকে ফাইন, আসেন তাহলে আমরা এরপরে চলে যাই আমাদের পরের কোশ্চেনে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। 3 নম্বর কোশ্চেন, কোনটি শুদ্ধ নয়? আসেন দেখি, হরিতকি উষা উরু উচ্ছল, চমৎকার একটা কোশ্চেন। দেখি আপনারা বলেন তো এটার উত্তর কি হবে, দেখি বলেন তো কোনটি শুদ্ধ নয়, দেখি উত্তর বলেন, বলেন কোনটি শুদ্ধ নয়, আমাকে বলেন এটার উত্তর কি হবে, কোনটি শুদ্ধ নয় এটার উত্তর কি হবে বলেন তো দেখি, কোনটি শুদ্ধ নয় এটার উত্তর কি হবে বলেন তো দেখি, কোনটি শুদ্ধ নয়, কোনটি শুদ্ধ নয়, উত্তর কি হবে ভাইয়া বলেন? এটা হচ্ছে হরিতকি উষা উরু উচ্ছল, কি হবে? হরিতকি উষা উরু উচ্ছল, কি হবে বলেন? এটার উত্তর কি হবে? হরিতকি উষা উরু এবং উচ্ছল, এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার? এখন দেখেন মোস্ট অফ দ্য স্টুডেন্টের যে জায়গাটা প্যাচটা লাগবে সেটা হচ্ছে ভাইয়া এখানে তো আমার এই যে হরিতকি বানান এটা ঠিক আছে, এটা নিয়ে ঝামেলা নাই। আচ্ছা, উচ্ছল বানান এটাও তো ঠিক আছে, উজ্জ্বল বানানে হচ্ছে মানে উজ্জ্বল বানানে হচ্ছে আমার জয়ের নিচে ব আছে, উজ্জ্বল বানানে কি আছে, উজ্জ্বল বানানে হচ্ছে আমার জয়ের নিচে ব আছে, কিন্তু বা উচ্ছল বানানে তো নাই, বা উচ্ছ্বাস বানানেও আছে। যদি বলি উচ্ছ্বাস, তাহলে উচ্ছ্বাস বানানো কিন্তু আমার জয়ের নিচে ব আছে, উচ্ছ্বাস বানানো কি আছে, জয়ের নিচে ব আছে। ঠিক আছে, উচ্ছ্বাস যখন বলবো তখনও কিন্তু জয়ের নিচে ব আছে, উচ্ছ্বাস। কিন্তু যখন উচ্ছল বলবো তখন কিন্তু ছয়ের নিচে কোনো ব নাই। সো তার মানে দিস ওয়ান ইজ কারেক্ট, দিস ওয়ান ইজ কারেক্ট। এখন প্যাচ হচ্ছে কোনটি শুদ্ধ নয়, তাহলে এইটার এইটা এই দুইটার মধ্যে হচ্ছে প্যাচ। এখন ভাই এইটা শুদ্ধ এটাও শুদ্ধ, প্রশ্নে বলছে কোনটা শুদ্ধ নয়, এটাও শুদ্ধ মানে এটাও শুদ্ধ নয় এটাও শুদ্ধ নয়, কথাটা বুঝছেন? উষা বানান ছোটবেলা পড়ছেন না, উষা বানান দীর্ঘাউতে উষা কি পড়ছেন না ছোটবেলা, রস্যাউতে উট দীর্ঘাউতে উষা পড়ছেন না? তো তার মানে উষা বানান কি রস্যকার হবে না দীর্ঘকার হবে? ওকে, এটা একটা। এরপর আছেন উরু। এখন উরু বানানটা কি হবে? উরু বানান কি, এই যে উরু পায়ের উরু, তো উরু বানানটা কি হবে? উরু বানান হচ্ছে দীর্ঘাউতে উরু। সো তার মানে এই দুইটা বানানই কিন্তু আমার উত্তর হয়। তার মানে এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে এটার উত্তর কোনটা? আসেন দেখাই এটার উত্তর কোনটা, আপনাকে দেখাই আগে। আসেন দেখেন, আমি এখানে কিন্তু একদম অভিধান থেকে পুরোপুরি অভিধানের ছবি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হরিতকি বানানটা কিন্তু অভিধানে দীর্ঘিকার দিয়ে আছে এবং এখানে যা আছে সেটাই। পরের কোশ্চেন দেখেন, উষা বানানটা রস্যকার দিয়ে আছে, এই যে দেখেন উষা রস্যকার দিয়ে আছে। ওকে ফাইন, এরপর আসেন, এরপর দেখেন উরু রস্যকার দিয়ে আছে, এই যে দেখেন উরু রস্যকার দিয়ে আছে। এখন প্যাচটা হচ্ছে ভাই উষা বানান আপনি একটু আগে বললেন দীর্ঘকার, এখন অভিধানে দেখাচ্ছেন রস্যকার, কাহিনী কি? উরু বানান একটু আগে বললেন দীর্ঘকার, এখন বলতেছেন রস্যকার, কাহিনী কি? দেখাচ্ছি একটু পরেই দেখাচ্ছি, মজা। এরপর দেখেন উচ্ছল বানান, উচ্ছল বানান এখানে রাইট, অর্থাৎ লজিক্যালি কিন্তু এখানে যা আছে সবগুলোই রাইট, লজিক্যালি এখানে কোনো বানান ভুলই নাই। এখানে বলছে নিচের কোন বানানটি শুদ্ধ নয়, অথচ অপশনে যা আছে সবই শুদ্ধ, অভিধানে যা আছে সবই শুদ্ধ। কিন্তু আমি যেটা বলছি, তাহলে সবই যদি শুদ্ধ হয়, এখন এই উরু বানানটা একটু খেয়াল করে দেখেন, উরু বানান অভিধানে দুইটা আছে, উরু বানান একটা আছে উরু, এই উরু মানে হচ্ছে রস্যকার দিয়ে, এই উরু মানে হচ্ছে প্রশস্ত মানে বিশাল, এই উরু মানে কি প্রশস্ত বা বিশাল। আর আরেকটা উরু আছে,
এই উরু মানে পায়ের উরু। এই যে দেখেন মানব দেহের কুচকি থেকে হাঁটু পর্যন্ত অংশ, অর্থাৎ এই কুচকি থেকে কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশ এইটা। আপনারা অভিধানের ইয়াটা এখানে হয়তো দেখতে পাচ্ছেন না, মানে বিশাল বড়, বাট আমি অভিধানের ছবি দিয়ে এই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। দেখি দাঁড়ান এটা জুম হয় কিনা। ওকে, জুম হলে তাহলে দেখাতে পারতাম না, এর চেয়ে বেশি জুম হবে না, প্রয়োজনে আপনাদেরকে আমি পিডিএফ এর স্লাইডটা দিয়ে দিব না, তাহলে দেখতে পারবেন। তাহলে ব্যাপারটা হচ্ছে কোনটি শুদ্ধ নয়, তাহলে এখানে বলেন এখানে সবগুলোই শুদ্ধ। তাইলে ভাই আমার উত্তর কি হবে? এইবার আসুন উত্তর কি হবে। উত্তর হচ্ছে উরু। কেন? কারণ উরু বানান এখানে এই যে বলছে কোনটা শুদ্ধ নয়, এই উরু বানানটা মানে এই যে যেটা যেই উরুর অর্থ হচ্ছে প্রশস্ত, এই উরু বানানটা খুব একটা নৌন বানান না। সবাই উরু বানান দীর্ঘকার দিয়েই জানে, সবাই উরু বানান কি দীর্ঘকার দিয়ে জানে, যেই উরু মানে পায়ের কুচকি থেকে হাঁটু পর্যন্ত যে অংশ এইটা। সো এই লজিক থেকে আমরা উরু বানানটাকে কারেক্ট আনসার ধরবো। এখন উষা বানানটা তাহলে কি হবে ভাই? বর্তমানে আধুনিক বাংলা অভিধান অনুসারে উষা বানানটা কিন্তু রস্যকার হয়েছে বহুত আগে, আজকে না। আপনি হয়তো বা জানেন না, এটা রস্যকার হয়েছে অনেক আগে, এবং এই কারণে কিন্তু খেয়াল করে দেখবেন প্রত্যুষ যে বানানটা, প্রত্যুষ যে বানানটা, এই বানানটা কিন্তু এখন আর দীর্ঘকার দিয়ে নাই, এখন রস্যকার দিয়ে। প্রত্যুষ বানানটা এখন অভিধানে কিন্তু রস্যকার দিয়ে, এবং বাংলা বানানের মধ্যেও কিন্তু এটা পরীক্ষা আসে, ইন্টার পরীক্ষা আসতে পারে। নিচের কোন বানানটি সঠিক? প্রত্যুষ বানানটা কিন্তু রস্যকার দিয়ে, দীর্ঘকার দিয়ে না। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি আমি বোঝাতে পারছি। ওকে ফাইন, পরবর্তী পয়েন্টে চলে যাই আমরা। আচ্ছা, তাহলে এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে উরু। আচ্ছা, এরপর দেখেন জাদ্রেল শব্দটি কোন ভাষা থেকে আসছে? জাদ্রেল শব্দটা কোন ভাষা থেকে আসছে? জাদ্রেল শব্দটা আসছে ইংরেজি জেনারেল থেকে। কোথা থেকে আসছে বলেন? ইংরেজি জেনারেল থেকে আসছে, জেনারেল। ঠিক আছে, জাদ্রেল শব্দটা আসছে ইংরেজি জেনারেল থেকে, GENERAL, জেনারেল। এই জেনারেল থেকে বাংলায় আসছে কি? জাদ্রেল। সো তার মানে এটা হচ্ছে ইংরেজি শব্দ। কনসেপ্টটা কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এসকে সাদ্দাম হোসেন বলছে স্যার পশ্চিমবঙ্গ থেকে কিভাবে আপনার ব্যাচে যুক্ত হব সেটা জানাবেন প্লিজ। আচ্ছা, এটার জন্য আমার ইনবক্সে মানে নক করেন। আমি আপনাকে ইনবক্সে কয়েকদিন আমি জ্বর ছিল, এই কারণে আমি কাউকে উত্তর দিতে পারি নাই, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। আচ্ছা, কাজী নজরুল ইসলাম ভাই ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি গুড। কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু শেয়ারের সংখ্যা খুব কম। আপনারা কিন্তু দ্রুত এখন পর্যন্ত শেয়ার করতেছেন না, এটা কিন্তু খুব মনক্ষুণ্ণ হলাম আমি। এত ডিপলি পড়াচ্ছি, এত ডিটেলস আলোচনা করে পড়াচ্ছি, আমার মনে হয় না এটা আপনি অন্য কোথাও পাবেন। হ্যাঁ, অন্য কোথাও আপনি শুধুমাত্র উত্তরটা পাবেন, এটার উত্তর কি এইটা, বাট এটা কেন হইলো, কোত্থেকে আসলো, কারণ কি, ব্যাখ্যা কি, এই প্রেক্ষাপট কিন্তু পাচ্ছেন না। আমি কিন্তু এখানে সেটা দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের যে কোশ্চেন ব্যাংকের কাজটা চলতেছে মার্কার পাবলিকেশন থেকে, সেখানে কিন্তু প্রতিটা অপশনের এভাবে ব্যাখ্যা সহকারে থাকবে। ঠিক আছে, যে এইটা এই কারণে হয়েছে, এটা এই কারণে হয় নাই, ব্যাখ্যা সহকারে থাকবে। বুঝতে পারছেন? ওকে ফাইন, আসেন তাহলে এখন দেখি আমরা তাহলে এর পরের কোশ্চেনটা 5 নম্বর। সংযোগ চয়, সঞ্চয়, এখানে ম রূপান্তরিত হয়ে ইয় হয়েছে চ ড্যাশ ধরি বলে। বিশ্বাস করেন ভাই, এই কোশ্চেনটা ঢাকা ভার্সিটির পরীক্ষার হল থেকে বের হওয়ার পর যখন আমি স্টুডেন্টের কাছ থেকে কোশ্চেন নিয়ে প্রথম দেখছি, আমি নিজেই 5 মিনিট তবদা খেয়ে আসছিলাম। মানে বুঝাইছে কি কোশ্চেনটাই বোঝা যাচ্ছে না আসলে কোশ্চেনটা কি বলছে। সংযোগ চয় সঞ্চয়, এখানে ম রূপান্তরিত হয়ে ইয় হয়েছে, ম রূপান্তরিত হয়ে ইয় হয়েছে, কোনো দাড়ি কমা কিচ্ছু নাই, কিন্তু ম রূপান্তরিত হয়ে ইয় হয়েছে চ ড্যাশ ধ্বনি বলে। মানে জিনিসটা কি অ্যাকচুয়ালি? এখন আপনারা অনেকে হয়তো মানে উত্তর কমেন্টে করতে পারেন, হয়তো মুখস্থ উত্তর আছে, বাট ব্যাখ্যা কয়জন জানেন সেটা হচ্ছে ফ্যাক্ট। এবার আসেন আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এখানে আপনি সহজেই একটা চিন্তা করে নেন, একটা দাড়ি চিন্তা করে নেন, তাহলেই হবে। এখানে আপনি সহজে একটা দাড়ি চিন্তা করে নেন, অথবা কমা চিন্তা করে নেন, যে সংযোগ চয় সঞ্চয়, এখানে ম রূপান্তরিত ইয় হয়েছে চ ড্যাশ ধ্বনি বলে। এখন চ কি ধ্বনি, এটা হচ্ছে প্রশ্ন। এখন এটা আরেক ঝামেলা কেন ভাই? দেখেন চ কিন্তু লজিক্যালি, এই যে দেখেন চ, এখন দেখেন চ কি ধ্বনি, চ এদিক দিয়া দেখা যাচ্ছে অল্প প্রাণ ধ্বনি, তাহলে এটা হয়। আবার দেখা যাচ্ছে অঘোষ ধ্বনি, তাহলে এটাও হয়। আবার দেখা যাচ্ছে তালব্য ধ্বনি, মানে এটাও হয়। আবার দেখা যাচ্ছে এই পুরোগুলো সবই তো স্পৃষ্ট ধ্বনি, সো তার মানে এটাও হয়। এখন প্রশ্ন হচ্ছে তাইলে উত্তর কোনটা ভাই? আমার কথা বুঝতে পারছেন? এটা কিন্তু খুব প্যাচের একটা কোশ্চেন, যে সংযোগ চয় সঞ্চয়, এখানে ম রূপান্তরিত ইয় হয়েছে চ ড্যাশ ধ্বনি বলে। এখন চ তো সব ধ্বনি হয়, চ তো তালব্য হয়, অঘোষ হয়, অল্প প্রাণ হয়, স্পৃষ্টও হয়। এখন চ কোনটা হবে? দেখেন আমি সবগুলোই দিছি। এইবার আসেন, প্রথমে আপনাকে বুঝতে হবে এই কোশ্চেনটা আসছে কোথা থেকে। আসেন প্রথমে আপনাকে সেটা দেখাই। এই কোশ্চেনটা আসছে নবম দশম শ্রেণীর সন্ধি অধ্যায়ের একটা নিয়ম থেকে, সন্ধির ব্যঞ্জন সন্ধির 3 নম্বর নিয়ম। দেখেন
এটা ডাইরেক্ট নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের যে ছবি সেটা দেওয়া আছে এখানে। ম এর পরে যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে, আমি জানি না আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, কতটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, হয়তো বা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এখানে, কারণ এটা অভিধানের ছবি অনেক ছোট করে আসছে। যারা যারা ক্লাসটি করছেন প্রয়োজনে আপনাদের জন্য আমরা এটা ছবি আপলোড করে দিব প্রয়োজনে। তাহলে খেয়াল করেন, সংযোগ চয় সঞ্চয়, এখানে ম রূপান্তরিত হয়ে ইয় হয়েছে কি ধ্বনি বলে। দেখেন এখানে নিয়মটা হচ্ছে, আমি পড়ে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। ম এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। আমরা কি বলছি? ম এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে, যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের কি হয়? নাসিক্য ধ্বনি হয়। এখন দেখেন এই যে উত্তরও দেওয়া আছে, সংযোগ চয় সঞ্চয়, সংযোগ চয় সঞ্চয়, এই উদাহরণটা ডিরেক্ট দেওয়া আছে এখানে, সংযোগ চয়। তারপর হচ্ছে এই, এখন দেখেন তাহলে আপনার এখানে কাহিনীটা হয়েছে কি? কাহিনীটা হয়েছে হচ্ছে এই চটা কি হয়েছে? চটা হয়েছে ইয়, চটা কি হয়েছে? ইয়। এখন ইয় কোন বর্গীয় বলেন তো? চ ছ জ ঝ ইয়, তার মানে ইয় চ বর্গীয়, এবং তার মানে রুলস অনুসারে ম এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে, তার মানে চ এখানে কি ধরবো আমরা? মূলত বর্গীয় ধ্বনি ধরবো। এখন বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। এখন এখানে কি বর্গীয় ধ্বনি আছে? বলেন এখানে কি বর্গীয় ধ্বনি আছে? নাই। তাহলে আমরা এখানে এখন এইখানে তাহলে আমরা কি ধরবো? এইটাকে ধরবো আমরা হচ্ছে এই যে স্পেসিফিক তালব্য ধ্বনি ধরবো। সরি আমি দেখাচ্ছি, হ্যাঁ এইটাকে আমরা ধরবো হচ্ছে তালব্য ধ্বনি। কেন ধ্বনি ধরবো তালব্য ধ্বনি? আসেন দেখাই। এটাকে আমরা ধরবো হচ্ছে তালব্য ধ্বনি। কেন তালব্য ধ্বনি ধরবো? আসেন, আমি কিন্তু এই বর্গের মধ্যেই ইয় বর্ণটাকে পাচ্ছি। আমি কিন্তু অঘোষ বললে আমি কিন্তু ইয় অঘোষের মধ্যে পাবো না, আমি কিন্তু অল্প প্রাণের মধ্যে পাবো না, আমি কিন্তু স্পৃষ্টর মধ্যে পাবো না। স্পৃষ্টর মধ্যে কিন্তু নাসিক্য কাউন্ট করা হয় না। কথা বুঝতে পারছেন? সো আমার রুলসটা কি ছিল? রুলসটা ছিল হচ্ছে, আমার রুলসটা ছিল হচ্ছে ম এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে, এখন বর্গীয় তাহলে কি বর্গীয়? তালব্য বর্গীয় ধ্বনি। তাহলে এবার দেখেন তালব্য বর্গীয় ধ্বনি কোনটা? এই যে তালব্য বর্গীয় ধ্বনি চ, তার মানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে তালব্য। আমার কথা কি বুঝতে পারছেন? এইটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট আপনারা এটা নিয়ে কনফিউশনে থাকেন, অনেকে উত্তর ডিরেক্ট মুখস্থ করে নিছেন। আমার মনে হয় আমি জিনিসটা আপনাদেরকে পুরোপুরি ব্যাখ্যা সহকারে বুঝাইতে পারছি। জিনিসটা কি ক্লিয়ার? আশা করি বুঝছেন। একটু জানাবেন আমাকে জিনিসটা কি বুঝছেন কিনা সবাই। আমি একটু অসুস্থ, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি গত 3 দিন যাবত 103 ডিগ্রি জ্বরে ছিলাম। লাস্ট ক্লাসটা আমি আপনাদের নিতেও পারি নাই। আজকেও এই যে আমি ক্লাস নিচ্ছি, আমার এখানে এসি চলতেছে, তারপর আমি প্রচণ্ড ঘামাচ্ছি, কথা বুঝতে পারছেন? সো একটু দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যাই, বিকজ সুস্থ হলে আপনাদের জন্য অনেক কিছুই করতে পারবো। ওকে ফাইন। আচ্ছা, আর আপনারা কি আমাদের ক্লাসগুলো করে উপকৃত হচ্ছেন কিনা একটু জানান তো। ভাই স্পৃষ্ট তো আছে, হ্যাঁ স্পৃষ্ট আছে, কিন্তু স্পৃষ্ট তো সবই, এগুলো তো সবই স্পৃষ্ট ধ্বনি। কিন্তু আমার এখানে রুলসটা কি ছিল? যেই বর্গীয় ধ্বনি, তো কোন বর্গীয় ধ্বনি? তালব্য বর্গীয় ধ্বনি। কনসেপ্টটা কি ক্লিয়ার? বর্গীয় হবে। জি ভাইয়া, এটা আমি বাসায় এসেও বুঝতেছিলাম না, এখন একদম ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, পুরোপুরি ক্লিয়ার। ঠিক আছে, এখন কি পুরোপুরি বুঝছেন সবাই? পুরোপুরি সবাই বুঝছেন? ভেরি গুড, আলহামদুলিল্লাহ। চলেন পরবর্তী কোশ্চেনে যাই আমরা। আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ, এই যে কাজী নজরুল ইসলাম ভাই আপনার ফেভারিট কোশ্চেন চলে আসছে। ঠিক আছে, আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ কোনটা? এখন আসেন, এটার জন্য আপনাকে আমি একটা ট্রিক শিখাইছিলাম লাস্ট ক্লাসে। যারা আমার লাস্ট ক্লাস করেছেন তাদের নিশ্চয়ই মনে আছে, আমি এখানে একটা ট্রিক শিখাইছিলাম। ট্রিক কি? যতক্ষণ পর্যন্ত মিল থাকবে ততক্ষণ পর্যন্ত সামনে আগাবেন, যতক্ষণ পর্যন্ত মিল থাকবে ততক্ষণ সামনে আগাবেন, যেখানে অমিল সেখানেই থেমে যাবেন। আসেন তাহলে, নইলে তো আমার পক্ষে এগুলো সব ভাঙা সম্ভব না, পরীক্ষার হলে এত সময় আছে। সো প্রশ্নের মধ্যে আমি কিভাবে বের করবো? আসেন প্রশ্নের মধ্যে কিভাবে বের করবো দেখেন। আশা, প্রথমে আ আছে মানে মিল আছে, এখানেও আ, এখানেও আ, মিল আছে, সো সামনে যাই। এরপরে তালব্যস্য ল দন্তস্য, মিল নাই, তার মানে আমি থেমে যেতে হবে। এখন চিন্তা করেন এই তিনটার মধ্যে কে আগে? বলেন ল আগে, স আগে, না তালব্যস্য আগে? কে আগে বলেন তো? অন্তস্থীয় জ র ল, তারপরে হচ্ছে তালব্যস্য, তারপরে মূর্ধন্য, তারপর দন্তস্য। তার মানে এটা 1, এটা 2, এটা 3। তার মানে ল কোথায়? এই যে এটা হচ্ছে 1, তারপরে এই যে স কোথায়? এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। কেমনে বের করছি বুঝছেন? এটা কেমনে বের করছি? খুবই সিম্পল। ব্যাপারটা হচ্ছে যখন আমার এরকম কোন শব্দ দিবে যে আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ কোনটি সঠিক, আপনি কি করবেন? যতক্ষণ পর্যন্ত মিল পাবেন সামনে আগাইতে থাকবেন, যখন আপনি অমিল পাবেন তখন থেমে যাবেন। এবার দেখবেন অমিলগুলোর মধ্যে কোনটা আগে কোনটা পরে, যেটা আগে সেটা আগে, দ্যাটস ইট। আসেন পরেরটা দেখি, মিলাই আমরা।
দেখেন এখানে অনেক, অতিশয়, অনাবিল সবগুলোতে অ আছে। সো অ যেহেতু মিল আছে সামনে আগাই। এরপর দেখেন দন্তন্য ত দন্তন্য। এখন দেখেন ত আগে না দন্তন্য আগে? ডেফিনেটলি ত আগে, দন্তন্য পরে। তাহলে ত যে এক হবে এটা শিওর, ত এক হবে এটা শিওর, কারণ ত আগে। সো ত এক নাম্বার, কিন্তু এখানেও ন আছে এখানেও ন আছে, তার মানে কি এই দুইটা হচ্ছে 2 বা 3, এটা হবে। এখন নয়ের সাথে এখানে আছে আকার, আর নয়ের সাথে এখানে আছে একার। এখন বলেন অভিধানে কি আকার আগে না একার আগে? ডেফিনেটলি আকার আগে। সো তার মানে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলেন বুঝছেন না বুঝেন নাই? খুব সিম্পল হিসাব, বাট বুঝছেন না বুঝেন নাই? স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। স্যার শেয়ার ডান। স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। অবশ্যই স্যার। জি ভাইয়া, জিকে, বাংলা, ইংলিশ সব ক্লাসগুলো সব অনেক উপকার হচ্ছে, অনেক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। তাছাড়া আরও পারিপার্শ্বিক অনেক কোশ্চেনও করা হচ্ছে। রাইট, পারিপার্শ্বিক অনেক কোশ্চেনও আপনারা জানতে চাইলে আমাদের কাছে আমরা বলে দিচ্ছি। কিন্তু আসেন, নিয়মিত আমাদের ক্লাসগুলো করতে হবে, নিয়মিত আমাদের ক্লাসগুলো করবেন। এবং আমাদের কিন্তু আগামী, আপনারা যারা এখন নিয়মিত ক্লাসগুলো করতেছেন তারা আরেকটা অ্যাডভান্টেজ পাবেন। সেটা কি জানেন? আমাদের আগামী 18 তারিখ যে 5 লক্ষ টাকার মেধাবৃত্তি পরীক্ষাটা আছে, সেই পরীক্ষা আপনারা কিন্তু দেখবেন এই পরীক্ষাগুলোর মধ্যে, এই ক্লাসগুলোর মধ্যে থেকে 2-1টা কোশ্চেন চলে আসবে, ম্যাক্সিমাম কোশ্চেনই চলে আসবে। কিন্তু আমরা ডিরেক্টলি দিব না, কোশ্চেনগুলো ঘুরে দিব। কথা বুঝতে পারছেন? হয়তো এরকম একটা কোশ্চেন দিব আমি জানি ক্রম, কিন্তু এই অপশনগুলো থাকবে না, কোশ্চেন ঘুরে থাকবে। আমি কি বুঝতে পারছি? সো যারা নিয়মিত ক্লাসগুলো করছেন তারা কিন্তু ওই পরীক্ষাগুলোতে টপ রেজাল্ট করার সম্ভাবনা অনেক বেশি। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে। আসেন তাহলে এরপর আসছেন, দেখেন ইলিশ, ইতিহাস, ইমারত। দেখেন তিনটাতে ই আছে, তাহলে ই ই ই। এবার সামনে যাই, আসেন যেহেতু মিল আছে সামনে যাই। ল ত ম। এখন আপনি বলেন আগে কি ত না আগে ল না আগে ম? ডেফিনেটলি আগে হচ্ছে ত, তারপর হচ্ছে ত থ দ দ দন্ত ন প ফ ব ভ ম, তারপরে ম, তারপরে হচ্ছে অন্তস্থীয় জ র ল, তারপরে ল। তার মানে আগে হচ্ছে ত দিয়ে আসবে, তার মানে এই যে ত এটা, তার মানে ইতিহাস এটা 1, তারপর হচ্ছে ম, ইমারত এটা 2, তারপর হচ্ছে ল এটা হচ্ছে 3। কথা বুঝতে পারছেন? ইলিশ এটা 3। এবার দেখেন উচ্চ, উট, উঠতি। তাহলে রস্বউ রস্বউ রস্বউ, মিল আছে, সামনে যান। চ ট ঠ, মিল নাই। এবার আপনি চিন্তা করেন আগে কি অভিধানের চ, চ ছ জ ঝ ইয় ট ঠ, তারপরে ট, তারপরে ঠ। তার মানে এটা সিরিয়াল ঠিক আছে, অর্থাৎ আমার এখানে কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। আমি কি বুঝাইতে পারছি? এই কোশ্চেন আজকের পরে যদি আপনার ভুল হয় তাইলে আমার পুরো মানে ক্লাসটাই আমার বৃথা, পুরা এই কষ্টটাই বৃথা। এই যে এত কষ্ট করে বুঝাইলাম এই কষ্টটাই বৃথা। আপনারা পুরোপুরি বুঝছেন কিনা এটা বলেন? এই কোশ্চেন মানে এই টাইপের কোশ্চেন আজকের পরে যদি ভুল হয় তাহলে ভাই আমার পুরো কষ্টটাই বৃথা। এখন বলেন আপনারা বুঝছেন কিনা? পুরোপুরি কি বুঝছেন? আমাকে একটু জানাতে হবে। আপনারা তো কিপটা কেন? আপনারা কমেন্ট করতে চান না কেন? একজন টিচার কি চায় জানেন? একজন টিচার চায় যে আপনি তাকে কমেন্ট করেন, আপনি তাকে কমেন্ট করে বলেন যে স্যার আপনার ক্লাস অনেক ভালো হয়েছে। বুঝতে পারছেন? আমার ক্লাসে আমি যতটাই জানি যে আমি যত ভালোই পড়াই না কেন, যখন কোনো স্টুডেন্ট আমাকে বলবে ভাই আপনার ক্লাসটা জোস হয়েছে, আমি আরো ইফেক্টিভ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা স্টুডেন্টরা টিচারদেরকে কমেন্টই করেন না, উদ্বুদ্ধই করেন না। আরে ভাই আপনি আমার ক্লাসে না, সব টিচারের ক্লাসে আপনি কমেন্ট করে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। এই লোকটা আপনার জন্য ক্লাস নিচ্ছে, ফ্রি ক্লাস নিচ্ছে, তাহলে আপনি তার উদ্বুদ্ধ করবেন না? আপনি তার কাছ থেকে বেনিফিট পাচ্ছেন না, অথচ আপনারা কোনো কিছুই নাই। এরকম কেন আপনারা? এরকম হলে কেমন হবে? ভুল হবে না নেক্সট থেকে ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, গুড, ভেরি গুড। ওকে, আমি ওকে বলে 3 মিনিট দাঁড়িয়ে রইলাম, দেখলাম যে কেউ কোনো কমেন্ট করেনি, এরপরও কোনো কমেন্ট নাই। চেন্নাই স্পাইল হোসেন বলছে ভাইয়া আপনাকে দাড়িতে মাশাআল্লাহ সুন্দর লাগছে, রেখে দিন, সবসময় শ্রদ্ধা ভালোবাসা। ভাই সত্যি কথা বলতে আমার দাড়ি খুব কম হয়, চাপ দাড়ি হয়, সেই কারণে সবসময় মানে রাখা হয় না। এইবারই প্রথম আমি চেষ্টা করতেছি, আল্লাহ যতটুকু কবুল করে আর কি। ওকে, আচ্ছা এবার আসেন, এরপরে কি আছে? পবমান মানে বাতাস নাকি আগুন? আগুন এবং বাতাস দুইটাই সমার্থক পবমান দেওয়া আছে টেক্কাতে। তাসনিম কোশ্চেনটা করছে। তাসনিম ব্যাপারটা মনে রাখবা, পবমান শব্দের অর্থ বাতাস এবং দুইটাই হয়, কিন্তু অপশনে কখনো দুইটাই থাকবে না। এমন অনেক শব্দ আছে যেই শব্দের অর্থ 2টা 3টা 4টা 5টাও হতে পারে। কথা বুঝতে পারছো? হরযক্ষ শব্দের অর্থ সাপও হয়, সিংহ হয়, আর অনেক কিছু আছে।
আমার কথা বুঝতে পারছো? সো তুমি মানে অভিধান দেখো বা বাংলা একাডেমির একটা অ্যাপস তোমাদেরকে আমি বলছি বারবার, বানান আন্দোলন, এই অ্যাপসটা চেক করবা, দ্যাটস ইট, ক্লিয়ার হয়ে যাবা। আসো পরবর্তী কোশ্চেনে যাই আমরা, পরবর্তী কোশ্চেনে যাই। পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি? আজকে তোমাদেরকে সমার্থক শব্দ শেখার একটা ট্রিক শেখাবো। সমার্থক শব্দ তোমরা কিভাবে মুখস্থ করবা এইটা শেখাবো আজকে তোমাদেরকে আমি। তার আগে আমি বলি যে আমি সমার্থক শব্দ কিভাবে মুখস্থ করছি। যখন আমি তোমাদের বয়সে ছিলাম তখন আমি সমার্থক শব্দ কিভাবে মুখস্থ করছি? ঠাড়া মুখস্থ, কোনো কথা নাই। যেমন সূর্যের সমার্থক শব্দ কি কি আছে? ঠাড়া মুখস্থ, 12-14টা ওয়ার্ড। চাঁদের সমার্থক শব্দ কি কি আছে? ঠাড়া মুখস্থ। তারপর হচ্ছে রাতের সমার্থক শব্দ কি কি আছে? ঠাড়া মুখস্থ। নদীর সমার্থক শব্দ ঠাড়া মুখস্থ। কথা হচ্ছে এটা তো ভাই একটা লোড নেওয়ার ক্যালকুলেশন, লোডের একটা ব্যাপার স্যাপার আছে। এখন আপনি কত নিবেন, কত ওয়ার্ড আপনি এখানে রাখতে পারবেন। সো এই জন্য আমি এই ক্ষেত্রে পুরো জিনিসটাকে ট্রিকি ওয়েতে নিয়ে আসছি। এইবার আসেন ট্রিক্সটা কি। তার আগে আমি বলি এই ট্রিক্সটা কিভাবে আমার মাথায় আসছে, আমি একটু সেটা বলি। 2000 আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করতে গেলেই পাবো মেবি 21-22 বা 19-20, 21-22 বা 19-20 সেশনের কোশ্চেন একবার পরীক্ষা আসছিল যে ইয়া শব্দের অর্থ কি, সরি একটা কোশ্চেন দিছিল। কোশ্চেনটা ছিল হচ্ছে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? নিচে অনেকগুলো অপশন ছিল। এখন এই অপশনগুলোর মধ্যে একটা অপশন ছিল পাদপ বা পাদপ, একটা অপশন ছিল পাদপ। তো আমার মাথায় খালি ঘুরতেছিল, আই নো দ্যাট যে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ পাদপ, বাট আমার মাথায় এটা ঘুরতেছিল, আচ্ছা ওয়াই, কেন বৃক্ষ শব্দের সমার্থক শব্দ পাদপ? এটা তো যাদবও হইতে পারতো, এটা পাদপ কেন হইল? তো তখন শব্দ নিয়ে অ্যানালাইসিস করা শুরু করলাম। তখন দেখলাম এই শব্দটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পাদ, একটা হচ্ছে প। এখন পাদ শব্দের অর্থ কি? বাংলা ভাষায় পাদ শব্দের অর্থ হচ্ছে নিম্ন বা নিচ। যেমন আমরা বলি না হিমালয়ের পাদদেশে তিনি বসবাস করেন, মানে হিমালয়ের নিচু যে অংশটি রয়েছে সেই অংশে তিনি বসবাস করেন। বা দেখেন কমাকে আমরা কি বলি? কমাকে আমরা বাংলায় বলি পাদচ্ছেদ। কেন পাদচ্ছেদ বলি? কারণ পায়ের কাছে বসে, নিচে বসে, এই জন্য বলি পাদচ্ছেদ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে পাদ শব্দের অর্থ কি? পাদ শব্দের অর্থ হচ্ছে নিচ, ঠিক আছে, নিচ বা পা। পাদ শব্দের অর্থ হচ্ছে নিচ বা পা, পায়ের কাছে বসে, পাদ শব্দের অর্থ হচ্ছে পা। এখন প শব্দের অর্থ কি? এখন প্রশ্ন হচ্ছে ভাই প তো একটা বর্ণ, প শব্দের আবার অর্থ কি? এই জায়গায় তো প্যাচ। বাংলা বর্ণমালায় 14টা ব্যঞ্জন বর্ণ আছে যার আলাদা আলাদা অর্থ আছে। জানেন কয়টা? জানেন? ক মানে কি জানেন? ক মানে হচ্ছে বাতাস। ক মানে কি বলেন? ক মানে হচ্ছে বাতাস। এই জন্য বলা হয় কতে চড়ে যে কপত, এক কথা প্রকাশের মধ্যে পড়ছেন, কপত মানে কতে চড়ে, মানে বাতাসে চড়ে। খ মানে কি? খ মানে হচ্ছে আকাশ। এই জন্য বলা হয় আকাশে চড়ে যে খেচর, বা খতে চড়ে যে খেচর, মানে আকাশে চড়ে যে খেচর। গ মানে কি? গ মানে হচ্ছে গমনকারী, গ মানে হচ্ছে গমনকারী, এই জন্য বলা হয় অগ্রে গমন করে যে অগ্রগ। জ মানে হচ্ছে জন্মগ্রহণকারী, এই জন্য বলা হয় অগ্রে জন্মে যে অগ্রজ, জন্মগ্রহণকারী, ঠিক আছে, অগ্রে জন্মে যে অগ্রজ। দ মানে কি? দ মানে হচ্ছে দানকারী, এই জন্য বলা হয় জল দেয় যে জলদ, ঠিক আছে, জল দেয় যে জলদ, বল দেয় যে বলদ, ঠিক আছে। এখন তাহলে কথা হচ্ছে এই প শব্দের অর্থ কি? অভিধান খুঁজে খুঁজে দেখলাম প শব্দের দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে প শব্দের পান করা, একটা অর্থ কি? একটা অর্থ হচ্ছে পান করা। যেমন কি? যেমন মনে করেন আমি যদি বলি মধু, আপনি খেয়াল করেন আমি যদি বলি মধু, এখন মধুপ মানে কি? মধুপ মানে হচ্ছে মধু পান করে যে। এখন বলেন মধু পান করে কে? ভ্রমর। তার মানে মধুপ শব্দের অর্থ কি? মধুপ শব্দের অর্থ হচ্ছে ভ্রমর। তাহলে খেয়াল করেন আমি প বের করতে গিয়া ভ্রমর শব্দের বা মৌমাছি শব্দের আরেকটা সমার্থক শব্দ আমি মুখস্থ করে ফেললাম, মানে বুঝে ফেললাম ভ্রমর, সেটা কি? মধুপ মানে ভ্রমর। আবার দেখেন আরেকটা প শব্দের অর্থ হচ্ছে পালনকারী, আরেকটা প শব্দের অর্থ কি? পালনকারী। যেমন যেমন মনে করেন গো। এখন বলেন তো গো মানে কি? গো মানে গরু, এটা আপনারা সবাই জানেন মোটামুটি কম বেশি। গো মানে গরু, আর পদ মানে পালনকারী। তার মানে গোপ মানে কি? গরু পালনকারী, কারণ গরু তো আর পানকারী হবে না, গরুকে আমি পান করবো না, গরু পালন করবো। তাহলে গরু পালনকারী মানে কে? মানে রাখাল, সহজ কথা। গরু পালনকারী মানে কি? মানে রাখাল। তাহলে এইবার দেখেন তাহলে পাদব শব্দের অর্থ কি? এখন পাদব শব্দের অর্থ হচ্ছে পা। এখন প মানে কি? পালনকারী, মানে এই জায়গায়। তার মানে কি আমি পা পালনকারী? পা পালন করে কি করবো? পা তো আর 2টা থেকে 4টা বানাবো না। সো তার মানে কি? তার মানে এটা পা দিয়ে পানকারী। এন্ড পা দিয়ে পানকারী পৃথিবীতে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে বৃক্ষ। এন্ড ওইটা যখন আমার মাথায় আসছে তখন আমি বুঝছিলাম যে না, তার মানে প্রতিটা শব্দের নিশ্চয়ই এরকম বিশ্লেষণ আছে। এবং তখন আমি এই অ্যানালাইসিস শুরু করি, এবং এই অ্যানালাইসিসের ভিত্তিতেই কিন্তু পুরো সমার্থক শব্দ অধ্যায়টা সাজানো এই বইয়ের, যেটা আপনাদেরকে আমরা আজকে গিভওয়েতে
তিনজন সর্বোচ্চ কমেন্টকারী যারা মানে কমেন্ট বলতে মেনশনকারী ফ্রেন্ডদেরকে, তাদেরকে আমরা তিনজনকে এই বইটা আজকে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। কনসেপ্টটা কি ক্লিয়ার? সমর্থক শব্দ। এইবার আসেন, এই যে এত কিছু আমরা আলোচনা করলাম, এই আলোচনাগুলোর মানে প্রেক্ষিতে এই আলোচনাগুলোর প্রেক্ষিতে আমি যদি চিন্তা করি যে ভাই তাহলে এই পর্বত শব্দের সমর্থক শব্দ আমরা কিভাবে বের করবো, আসেন দেখেন কিছু টেকনিক আছে, জোস কিছু টেকনিক আছে, আসেন টেকনিকগুলো দেখাই। হ্যাঁ, আপনি বলতে পারেন স্যার এটা তো অনেক লং টাইম লাগবে, সময় লাগবে, অনেক সময় লাগবে, কিন্তু একবার তোমার মাথায় ঢুকলে তুমি জীবনে আর ভুলবা না। এই যে তোমাকে এখন বুঝাইছি পাদপ মানে বৃক্ষ, তুমি জীবনে আর জীবনে ভুলবা না। কিন্তু তুমি আগে যদি মুখস্থ করতা বৃক্ষ মানে পাদপ, বৃক্ষ মানে পাদপ, বৃক্ষ মানে পাদপ, এক সময় তোমার পেস লাগতো, এটা কি পাদপ না যাদব, পেস লাগতো। কনসেপ্টটা কি ক্লিয়ার? কিন্তু এখন আর তোমার পেস লাগবে না। আমি কি বুঝিতে পারছি? ওকে ফাইন, এই জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা এইবার আসো পর্বত শব্দের সমর্থক শব্দ কিভাবে বের করবা। দেখো আমি কি করছি, পর্বত শব্দের বা পাহাড় শব্দের আগে সমর্থক শব্দগুলো ঠিক একদম তোমাদেরকে এই বই থেকে তুলে দিছি এখানে। এই যে দেখো এই বইয়ের 23 নম্বর পয়েন্ট, আমি একদম 23 নম্বর পয়েন্ট ওইভাবেই রাখছি। সো এইখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা সমর্থক শব্দ, সেটা কি? সেটা হচ্ছে অচল, গিরি, শৈল, পর্বত, অদ্রি, নগ, শৃঙ্গি, ভূধর, মহিধর, মেদিনীধর, শিখরী, জিমুত। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। আচ্ছা, এছাড়াও অন্যান্য আরো কিছু প্রশ্ন আছে পর্বত শব্দের বা পাহাড় শব্দের, সেটা কি? যেমন অগ, শৃঙ্গধর, ক্ষিতিধর, ক্ষিতিভৃত, ভূভৃত, অবনীধর, ধরণীধর, ধরাধর, পৃথ্বীধর। এখন এত সমর্থক শব্দ আমরা কিভাবে মনে রাখবো? লেটস ডু সাম পার্টি। আসেন দেখেন মনে রাখার টেকনিক, এক নম্বর টেকনিক সেটা কি? দেখেন ক্ষিতিধর, ভূধর, মহিধর, মেদিনীধর, অবনীধর, ধরণীধর, ধরাধর, পৃথ্বীধর, এই সবগুলা একসাথে কিভাবে মনে রাখবেন? দেখেন পৃথিবী শব্দের সমার্থক শব্দ হচ্ছে এই ওয়ার্ডগুলা, এই যে ক্ষিতি, ভূ, এগুলো হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ। তার মানে ক্ষিতি, ভূ, মহি, মেদিনী, অবনী, ধরণী, ধরা, এই যে প্রত্যেকটা দেখেন ক্ষিতি, ভূ, মহি, মেদিনী, অবনী, ধরণী, ধরা, পৃথ্বী, এগুলো সব কি পৃথিবী শব্দের সমার্থক শব্দ। আমরা জানি পাহাড়কে বলা হয় পৃথিবীর পেরেক। পাহাড়কে কি বলা হয়? পৃথিবীর পেরেক। আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন কেন? পৃথিবীকে ভূকম্পন থেকে রক্ষা করার জন্য, তাই না? এটা আমরা অনেক আয়াতের মধ্যে পাই। তাহলে ব্যাপারটা হচ্ছে পৃথিবীর পেরেক বলা হয় কাকে? পাহাড়কে। তাহলে এই কারণে পাহাড় কি করে? পৃথিবীকে ধরে রাখে। তাই পৃথিবীর সমর্থক শব্দের সাথে ধর লাগাই দিলেই, কারণ পৃথিবীকে ধরে রাখে কে? পাহাড়। তাহলে পৃথিবীর যত সমর্থক শব্দ আছে তার সাথে ধর যোগ করে দিলেই তা পাহাড়ের সমর্থক শব্দ হয়ে যাবে। তার মানে আমি যদি বলি দেখেন ক্ষিতিধর, ভূধর, মহিধর, মেদিনীধর, অবনীধর, ধরণীধর, ধরাধর, পৃথ্বীধর, সব কি পাহাড়। তাহলে দেখেন এক ঢিলে দুই পাখি। কনসেপ্টটা কি ক্লিয়ার? আপনি মুখস্থ করবেন খালি পৃথিবীর সমর্থক শব্দ, মুখস্থ করবেন কি? মুখস্থ করবেন খালি পৃথিবীর সমর্থক শব্দ, ক্ষিতি, ভূ, মহি, মেদিনী, অবনী, ধরণী, ধরা। এরপর আপনি কি পৃথিবীর সমর্থক শব্দের সাথে ধর লাগাই দিলে পাহাড়, শেষ, দ্যাটস ইট। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলেন বুঝছেন না বুঝেন নাই? এবার আসেন 2 নম্বর, দেখেন ক্ষিতিভৃত, ভূভৃত, পৃথিবী শব্দের সাথে ভৃত যোগ করলেও তা পাহাড়। পৃথিবী, এই ক্ষিতি বা ভূ মানে কিন্তু পৃথিবী, আবার এর সাথে ভৃত যোগ করলেও তা পাহাড় শব্দের সমর্থক শব্দ হয়ে যাবে। যেমন ক্ষিতিভৃত, ভূভৃত, এই যে দেখেন এখানে আছে, এই যে ক্ষিতিভৃত, ভূভৃত এখানে আছে। কনসেপ্ট ক্লিয়ার? এটা গেল আমাদের নাম্বার 1, মানে 1 2 দুইটা পয়েন্ট। এবার আসেন 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? অচল। অচল মানে কি? দেখেন অচল শব্দের অর্থ, এই যে দেখেন এখানে অচল আছে, প্রথমটাই অচল। দেখেন অচল দ্বারা বোঝায় যে চলতে পারে না, যে চলতে পারে না। এই কারণে পর্বতকে বলা হয় অচল। পর্বতকে কি বলা হয়? অচল। আচ্ছা এবার দেখেন এই যে জিনিসটা ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, এই জিনিসটা আপনি কখনো ভুলবেন না। এরপর দেখেন শৃঙ্গি বা শৃঙ্গধর। এখন বুঝেন শৃঙ্গ শব্দের অর্থ কি? শৃঙ্গ মানে হচ্ছে শিং। শৃঙ্গ মানে কি? শিং। গরু, ছাগল বা অন্যান্য পশুর শিংয়ের দিকে লক্ষ্য করলে দেখবেন উপরের দিকটা নিচের দিকের তুলনায় সরু বা চোখ্খা, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে উপরের দিকের তুলনায় সরু। পাহাড়ের দিকে তাকালেও আমরা একই রূপ দেখতে পাই, অর্থাৎ শিংয়ের মতো রূপ। মানে ব্যাপারটা হচ্ছে পাহাড়ের দিকে তাকালে আপনি কি দেখেন? বলেন, পাহাড়ের দিকে তাকালে আপনি কি এরকম দেখেন? পাহাড়টা কি এরকম নাকি পাহাড়টা এরকম? তার মানে কি গরু ছাগলের যে শিংয়ের মতো, এই শিংটার মতো তুলনা না? সো এবার দেখেন উপরের দিকটা নিচের দিকে তুলনা সরু, পাহাড়ের দিকে তাকালেও আমরা একই রূপ দেখতে পাই, অর্থাৎ শিংয়ের মতো রূপ আছে বলে পাহাড়কে বলা হয় শৃঙ্গি। আবার শৃঙ্গকে ধরে রাখে বলে পাহাড়কে শৃঙ্গধরও বলা হয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলেন, জীবনে ভুলবেন? ভুলার কিছু নাই ভাই, এটা একবার মাথায় ঢুকছে আর ভুলার কিছু নাই। এরপর দেখেন শিখরী। শিখর শব্দের অর্থ চূড়া। শিখর শব্দের অর্থ কি? চূড়া। যার চূড়া আছে তাকে বলে কি? শিখরী। তো পাহাড়ের কি আছে? চূড়া আছে, সেই জন্য পাহাড়কে কি বলে? শিখরী। দ্যাটস ইট। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে এগুলো সব কি গেল বলেন? এগুলো সব গেল হচ্ছে
পাহাড় শব্দের সমার্থক শব্দ। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে এবার বলেন পর্বত শব্দের সমার্থক শব্দ মেদিনী, শৈল, অচল, অদ্রি। কি হবে? এই মেদিনী, শৈল, অদ্রি এগুলো তো পৃথিবী শব্দের সমার্থক শব্দ। তাহলে পর্বতের সমার্থক শব্দ কোনটা? কারেক্ট আনসার হচ্ছে সমার্থক শব্দ নয়। দেখেন শৈল, অচল, অদ্রি এই তিনটে কিন্তু পাহাড় শব্দের সমার্থক শব্দ। মেদিনী মানে কি? পৃথিবী। তার মানে কারেক্ট আনসার হচ্ছে পৃথিবী। কনসেপ্টটা কি ক্লিয়ার? আই বলেন বুঝছেন না বুঝেন নাই? একজন জিজ্ঞেস করছে ভাই ভৃত মানে কি? ভৃত একটা প্রত্যয়। ভৃত একটা প্রত্যয়, প্রত্যয়ের কোনো অর্থ থাকে না ভাইয়া। আই বলেন বুঝছেন না বুঝেন নাই? ভাই জিনিসটা কি ক্লিয়ার? এবং টেকনিকটা কেমন এটা আগে বলেন। এই যে ব্যাখ্যার টেকনিকটা, এই টেকনিকটা কেমন বলেন? এই টেকনিকটা কেমন? ব্যাখ্যার যে টেকনিকটা, এই টেকনিকটা কেমন? এই যে স্পেসিফিক টেকনিকটা, এই টেকনিকটা কেমন বলেন তো? এই টেকনিকটা কেমন বলেন? এমএইচ পুন্না ভাইয়া ক্লিয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে তাবাসসুম তুলি, তাহমিনা আক্তার বুঝছি স্যার। ওকে ভেরি গুড। এমএইচ পুন্না স্যার নাম্বার 1। সুমাপল স্যার গ্রেট। ওকে ভেরি গুড। হ্যাঁ এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস ভাই, প্রত্যেকটা জিনিসের সমার্থক শব্দ বের করা যায়। এই যে সূর্যের সমার্থক শব্দ 1 পৃষ্ঠা আলোচনা করছি, 1 পৃষ্ঠা। এখন আপনি বলতে পারেন স্যার সূর্যের সমার্থক শব্দ শুধু 1 পৃষ্ঠা? হ্যাঁ পুরো আমার বইয়ে 1 পৃষ্ঠা শুধু সূর্যের সমার্থক শব্দ। তার মানে কি অনেক সমার্থক শব্দ এরকম দেওয়া আছে তা না, প্রতিটা সমার্থক শব্দ ব্যাখ্যা দেওয়া যে এটা কেন হইছে, এটা কেন হইছে। সূর্যের সমার্থক শব্দ একটা আছে, সূর্যের একটা সমার্থক শব্দ হচ্ছে বালার্ক। বলেন একটা সূর্যের সমার্থক শব্দ কি? বালার্ক। এখন প্রশ্ন হচ্ছে কেন সূর্যের সমার্থক শব্দ বালার্ক? এটা ব্যাখ্যা করছি। তাহলে কি আপনি জীবনে ভুলবেন? এবার আসেন বালার্ক কেন। দেখেন বালার্ক এটাকে যদি সন্ধি নিয়ম অনুসারে ভাঙেন তাহলে দুইটা শব্দ পাবেন, একটা হচ্ছে বাল আর আরেকটা হচ্ছে অর্ক। ঠিক আছে, বাল আর অর্ক। এখন বাল মানে কি? বাল মানে হচ্ছে শিশু, বাংলা ভাষায় বাল মানে হচ্ছে শিশু। আচ্ছা এই জন্য দেখবেন বলা হয় সংস্কৃতে বা হিন্দিতে দেখবেন বলা হয় বাল বাচ্চা লেকে হাম কাহা যায়েঙ্গে, মানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি কোথায় যাবো। তো বাল মানে হচ্ছে শিশু বা ছোট, শিশু বা ছোট। ঠিক আছে, আর অর্ক মানে কি আমরা সবাই জানি, অর্ক মানে হচ্ছে সূর্য। তার মানে বালার্ক মানে কি? ছোট সূর্য। তার মানে সকালের নবোদিত যে সূর্য সেটা বোঝাতে ব্যবহৃত হয় কি? বালার্ক। কথা বুঝতে পারছেন? এই যে আপনাকে আমি বুঝাই দিছি সূর্যের সমার্থক শব্দ বালার্ক, আপনি জীবনেও ভুলবেন না। কিন্তু যদি ঠাডা মুখস্থ করতেন এই বালার্ক কোন জায়গায় খালার্ক হয়ে যেত। এই বালার্ক কোন জায়গায় খালার্ক হয়ে যেত এটাও জীবনে মনে থাকতো না। স্যার জোস টেকনিক এক কথায় ওয়াও সেই। ধ্রুবনা টেক্কা কোন বুকটা এইচএসসি এর জন্য? তাবাসসুম বলছে ভাইয়া এইচএসসি তে আপনার যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য সেটার জন্য হচ্ছে ধ্রুব, আর অ্যাডমিশনের জন্য তো অবশ্যই। আর যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিবে এইচএসসির পরে তাদের জন্য হচ্ছে টেক্কা। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। কারণ ইন্টারে তো আর আপনার সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা এগুলা নাই, এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে এই টেক্কার মধ্যে। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা এবার আসেন এইচএসসির জন্য আর অ্যাডমিশনের জন্য দুইটাই। ওকে ফাইন। আচ্ছা এবার আসেন তাহলে আমরা চলে যাই, আমরা আমাদের অ্যানালাইসিসে চলে যাই। তাহলে পর্বত শব্দের সমার্থক শব্দ 9 কোনটা? মেদিনী। পরের কোশ্চেনে চলে যাই। বতর দিনে মগরা মগরা ধান আসে স্ফীত হরফে, অর্থাৎ এখানে স্ফীত হরফ মানে হচ্ছে মোটা কালিতে লেখা, কিন্তু আমার এখানে তো মোটা কালিতে লেখা না, এই জন্য আমি আন্ডারলাইন করে দিছি। বতর দিনে মগরা মগরা ধান আসে স্ফীত হরফ চিহ্নিত পদটি হলো, মানে ঢাকা ভার্সিটি কোশ্চেনটা ছিল স্ফীত হরফ, কিন্তু আমি এখানে আন্ডারলাইন করে দিছি। ওকে, তো স্ফীত হরফ মানে হচ্ছে মোটা হরফে লেখা পদটি হলো, এটা কি সাপেক্ষ সর্বনাম, ধনাত্মক অব্যয়, সমধাতুজ কর্ম, বিশেষণের বিশেষণ। এখন দেখেন সমধাতুজ কর্ম মানে যে কর্ম এবং ক্রিয়াটা একই ধাতু থেকে গঠিত হয়। যেমন খুব বাঁচা বেঁচেছি, যেমন সরি খেয়াল করেন, যেমন আমি যদি বলি দেখেন, যেমন মনে করেন খুব বাঁচা বেঁচেছি, তাহলে এবার দেখেন বাঁচা বেঁচেছি, তাহলে খুব বাঁচা বেঁচেছি। ঠিক আছে, তারপর হচ্ছে মনে করেন খুব খাওয়া খেয়েছি, খুব খাওয়া খেয়েছি, হ্যাঁ খাওয়া খেয়েছি। তারপর হচ্ছে মনে করেন কি গানটাই না সে গাইলো। ঠিক আছে, তারপর হচ্ছে মনে করেন আর্জেন্টিনা কি জেতাটাই না জিতলো, ব্রাজিল কি হারাটাই না হারলো। ঠিক আছে, এটা কিন্তু আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, আপনারা আবার ব্যক্তিগতভাবে কেউ নিবেন না। ওকে, আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে কি জেতাটাই না জিতলো, কি হারাটাই না হারলো, তার মানে জেতা জিতলো, হারা হারলো, সব কি, সব হচ্ছে কর্ম এবং ক্রিয়া একই ধাতু থেকে হয়েছে। এই জন্য এগুলো কি, এগুলো হচ্ছে সমধাতুজ কর্ম। কনসেপ্টটা কি ক্লিয়ার? এগুলো কি, এগুলো হচ্ছে সমধাতুজ কর্ম। কনসেপ্টটা কি ক্লিয়ার? 1 মিনিট।
ওকে ফাইন, তার মানে সমধাতুজ কর্ম এটা হবে না, এটা শিওর। আচ্ছা, মগ্রা মগ্রা ধান, তার মানে এটা ধানকে মডিফাই করছে। তো ধানকে যেহেতু মডিফাই করে, তাহলে এটা ভাই মানে মডিফাই যদি করে অ্যাকচুয়ালি, তাহলে এটা বিশেষণের বিশেষণ হবে না, এটা হবে বিশেষ্যের বিশেষণ। তার মানে এটাও হবে না। এখন সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম কি? যেমন যেমন তেমন, যারে তারে, যখন তখন, যেখানে সেখানে, যতক্ষণ ততক্ষণ, যতবার ততবার, এগুলো সাপেক্ষ সর্বনাম। তার মানে এটাও না। সো আমার বাদ আছে এইটাই, ধনাত্মক অব্যয়, দ্যাটস ইট। এইটা হচ্ছে আমার কারেক্ট আনসার। এখন ধনাত্মক অব্যয় ভাই জিনিসটা কি? ধনাত্মক অব্যয় হচ্ছে মানে হিউম্যান বিং ক্রিয়েটেড ন্যাচারাল সাউন্ড, যত ধরনের সাউন্ড আছে সব হচ্ছে অনুকার বা ধনাত্মক অব্যয়। যেমন দেখেন, আমি যদি বলি বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখন বৃষ্টি যখন পড়ে এক্স্যাক্টলি কি একদম মনে করেন টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর শব্দ হয়? বৃষ্টি টিনের চালে বললে একরকম শব্দ, ছাদে বললে একরকম শব্দ, বালিতে বললে একরকম শব্দ, মাটিতে বললে একরকম শব্দ, শরীরে বললে অন্যরকম অনুভূতি। সবসময় তো আর টাপুর টুপুর না, তাই না? সে এরকম মনে করেন, আমি যদি বলি এই যে মনে করেন কোনো দরজায় দ্বারা আমরা যখন কড়া নাড়ি, এরকম আমরা এটাকে কি বলি? ঠক ঠক। এখন এক্স্যাক্টলি কি ওয়ার্ডটা একদম ঠকঠকি হয়? কোনো দরজার সামনে গিয়ে আপনি কড়া নাড়াইরা বাইরে থেকে ভেবে বললেন তো ঠক ঠক, দেখেন তো দরজা খুলে কিনা, ভিতর থেকে অ্যান্সার আসবে কোন ছাগল আসছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এই ধরনের যা কিছু আছে, যত ধরনের সাউন্ড, মনে করেন আমি শুকনো পাতা পাড়াচ্ছি, তাহলে শুকনো পাতা পাড়াইলে আমরা কি বলি? শুকনো পাতার মর মর ধ্বনি। ওয়ার্ডটা কি এক্স্যাক্টলি মর 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 মর? নো, একটা ক্রাঞ্চি একটা সাউন্ড হয়, মচমচে, বাট দ্যাট ইজ নট এক্স্যাক্টলি মর মর। এই যেমন দেখেন আমার এখানে চিপস আছে, এখন চিপসে দেখেন একটা সাউন্ড আছে, এই সাউন্ডটার আপনি কি সাউন্ড বলবেন? অ্যাকচুয়ালি কোনো সাউন্ড আপনি বলতে পারবেন? আপনি বলতে পারেন কুরমুরে। এখন এই অ্যাকচুয়ালি কিন্তু কোনো সাউন্ড আপনি বলতে পারবেন না। এই ধরনের যত সাউন্ড আছে সব কি? সব হচ্ছে ধনাত্মক বা অনুকার অব্যয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। তো মগ্রা মগ্রা এটা বলতে বোঝাচ্ছে মানে এক ধরনের সাউন্ড আর কি। মগ্রা মগ্রা ধান মানে অনেক ধান আসে, এবং মগ্রা মগ্রাটা বোঝাচ্ছে এখানে অনুভূতি যত কাল্পনিক, বুঝতে পারছেন? এরকম। ওকে ফাইন। সো আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে। আসেন তাহলে ধনাত্মক অব্যয়। এরপরের পয়েন্ট আসেন, শনিতে 7 মঙ্গলে 3 বাকি সব দিন দিন। কারেক্ট আনসার কি হবে বলেন? শনিতে 7 মঙ্গলে 3 বাকি সব দিন দিন। বলেন, শনিতে 7 মঙ্গলে 3 বাকি সব দিন দিন। তাহলে এটা কি হবে ভাইয়া? সেকেন্ড টাইমাররা কি আপনার সেফ কোচিং এ কোর্স কিনে ক্লাস করতে পারবে? সেকেন্ড টাইমের জন্য আমাদের মানে সেফের থেকে কোর্স লঞ্চ হবে। সো ইনশাল্লাহ তখন আপনারা সেকেন্ড টাইমের স্টুডেন্টরা যারা আছেন তারা জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের নিয়ে আলাদা প্ল্যান করছি আমরা, ঠিক আছে? আলাদা প্ল্যান করছি। ভাইয়া আপনার পড়ানোর যে টেকনিক তার ফ্যান আমি ভাইয়া, পছন্দের একজন মানুষ শাওন ভাই। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শনিতে 7 মঙ্গলে 3 বাকি সব দিন দিন। তো এটার জন্য আপনাকে আগে সপ্তাহের কাউন্টেশনটা দেখতে হবে। দেখেন কাউন্ট, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। আচ্ছা, আমরা কি বলছি? শনিতে 7, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এটা কোথায় আছে? এটা তো আপনারা জানেন, রেইনকোট গল্পে আছে। রেইনকোট গল্পের এই বচনটা দিয়ে, খনার বচন দিয়ে শুরু হয়েছে। শনিতে 7 মঙ্গলে 3 বাকি সব দিন দিন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে শনিবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে সপ্তাহের 7 দিনই এটা কন্টিনিউ হয়। এটা মানে গুরুজনদের কথা। শনিতে 7 মঙ্গলে 3। এখন মঙ্গলে যদি শুরু হয় তাহলে বাকি আছে কয়দিন? 1 2 3। ব্যাপারটা কিন্তু খুব আহামরি কঠিন জিনিস না। ব্যাপারটা হচ্ছে বুঝাইতেছে যে শনিতে 7 মঙ্গলে 3, তার মানে ব্যাপারটা হচ্ছে শনিতে শুরু হইলে সপ্তাহে 7 দিনই বৃষ্টি হয়, আর মঙ্গলে শুরু হইলে বাকি 3 দিন বৃষ্টি হয়। কথা বুঝতে পারছেন? আর বাকি সব দিন দিন, অর্থাৎ বাকি যে দিন আছে, অর্থাৎ রবি সোম এগুলা বা বুধ বৃহস্পতি বা শুক্র, এইসব দিনে বৃষ্টি শুরু হইলে তাহলে ওই দিনই হয়, বাকি অন্যান্য দিন হয় না। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে রবিবার শুরু হইলো, এই বৃষ্টিটা সোমবার পর্যন্ত কন্টিনিউ হয় না, রবিবারে হয়, রবিবারে স্টপ হয়ে যায়। বুঝতে পারছেন ব্যাপারটা? বা বুধবার হইলো, বৃহস্পতিবার জন্য কন্টিনিউ হয় না। এটা মুরব্বীদের কথা। এখন আবহাওয়াবিদদের সাথে এটা নিয়ে আমরা আসলে তর্ক বা বিতর্কে যেতে চাই না, মিলাইতেও চাই না। ওকে, জিনিসটা কি আপনারা বুঝছেন? এটা একটু জানান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মোবাইলের চার্জ ইন্তেকাল করেছে, সো আমি একটু এই মোবাইলটা চার্জ দিয়ে অন্য মোবাইলটা নিয়ে নেই। 1 মিনিট, আমার মোবাইলের চার্জ ইন্তেকাল করেছে। আচ্ছা, তাহলে শনিতে 7 মঙ্গলে 3 বাকি সব দিন দিন। তাহলে এটা কি? এটা হচ্ছে বচন। কার বচন? খনার বচন। এটা হচ্ছে বচন, এটা হচ্ছে বচন। তাহলে এটা হচ্ছে খনার বচন। পরের কোশ্চেনে আসেন। দেখেন কপিরাইট শব্দের অর্থ কি? কপিরাইট শব্দের অর্থ কি বলেন? কপিরাইট শব্দের অর্থ কি? এটা নিয়ে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে মানে বেশ কিছু রাইটার এটা নিয়ে পুরো একদম বিধিকিচ্ছির অবস্থা বানায় ফেলছে। কেন বানায় ফেলছে?
কারণ তাদের বইতে যেটা লেখা প্রত্যেকটা লেখক চায় তার বই থেকে কমন দেখানোর জন্য। এখন ঝামেলাটা হচ্ছে কিছু কিছু লেখকের বইতে এটার উত্তর দেওয়া ছিল মানে মেধা সত্য, তো তারা তাদের বই থেকে কমন দেখাচ্ছে, এই যে আমার বই থেকে কমন। কিন্তু ভাই তোমাকে তো বুঝতে হবে বাংলা একাডেমি বা ঢাকা ভার্সিটি তো তোমার বই থেকে কোশ্চেন করে না, ঢাকা ভার্সিটি কোশ্চেন করে বাংলা একাডেমির অভিধান থেকে। অভিধানে কি লেখা আছে দেখেন, অভিধানে কপিরাইট এটা দেওয়া আছে গ্রন্থ সত্য। এটা কি দেওয়া আছে? আরে ভাই এটা যদি বড় করতে পারতাম আমি তাদেরকে আরো দেখাইতাম। কি বড় করা যাবে না? ওকে দাঁড়া, এটা কি শো প্রেজেন্টার ভিউ, অটো অপশন, লাস্ট ভিউ, স্ক্রিন প্রেজেন্টার ভিউ না। ওকে ফাইন, ঠিক আছে যা। কপিরাইট শব্দটা অভিধানে দেওয়া আছে গ্রন্থ সত্য, সো এখানে কোনো কিছু আর আমার চলবে না, সহজ কথা এটা গ্রন্থ সত্যই হবে। কথা বুঝতে পারছেন? যার বইতে মেধা সত্য দেওয়া আছে 100% ভুল আছে। এখন যদি বলে যে ভাই এর মেধা সত্য আমি অনেক বইতে পাইছি, কোন বইতে পাইছেন দেখান, ডাইরেক্ট অভিধানের ছবি তুলে দিছি আমি, ডাইরেক্ট অভিধানের ছবি, গ্রন্থ সত্য কপিরাইট। কথা বুঝতে পারছেন? সো এটা 100% কপিরাইট গ্রন্থ সত্য হবে। পরের পয়েন্টে আসি আমরা দেখেন, অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটি? প্রশিক্ষিত, যথারীতি, জনৈক, সপ্তাহ। যখন আমরা সমাস অধ্যায়টা শিখবো তখন সমাস অধ্যায় শেখার সময় এই জিনিসগুলো আমরা টেকনিক্যালি শিখবো যে কিভাবে অব্যয় সমাস বের করা যায়। তো এখন জাস্ট আপনাকে আমি একটু বলি, সেটা হচ্ছে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যথা দিয়ে উদাহরণ শুরু হলেই সেটা অব্যয়ভাব সমাস। ঠিক আছে, এটা একটা ট্রিক্স, আরো অনেক ট্রিক্স আছে বাট এটার মধ্যে একটা ট্রিক্স হচ্ছে এইটা, যে যথা দিয়ে উদাহরণে শুরু হলেই সেটা অব্যয়ভাব সমাস। যেমন কি যথারীতি, যথাবিধি, যথা নিয়মে, যথাক্রমে, যথাসাধ্য, যথেচ্ছ, যথেষ্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কনসেপ্ট ক্লিয়ার? সো যথা দিয়ে উদাহরণে শুরু হলেই অব্যয়ভাব সমাস। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এরপর আসেন আউলিয়া চাঁদ বাগধারার অর্থ কি? আউলিয়া চাঁদ পবিত্র তিথি, হাতের নাগালে, বিচলিত ব্যক্তি নাকি দুর্লভ বস্তু? আউলিয়া চাঁদ মানে কি? মানে অল্পতেই মানে কি করবো বুঝতে পারে না, বিচলিত হয়ে যায়। ঠিক আছে, সো কারেক্ট আনসার হচ্ছে বিচলিত ব্যক্তি। কথা বুঝতে পারছেন? আউলিয়া চাঁদের কি হবে? এটা হচ্ছে বিচলিত ব্যক্তি। জান্নাতুল ফারা বলছে ভাইয়া লেখ সত্য দেওয়া আছে, লেখ সত্য কোথায় দেওয়া আছে? জান্নাতুল ফারা লেখ সত্য যে দেওয়া আছে কোথায় দেওয়া আছে? অভিধানে দেওয়া আছে নাকি বাজারের কোনো প্রচলিত বইতে দেওয়া আছে? বাজারের প্রচলিত বইতে যদি দেওয়া থাকে তাহলে জাহান্নামে যাক, ওইটা কোনো রেফারেন্স না। যদি অভিধানে দেওয়া থাকে তাহলে রেফারেন্স। অভিধানে খুঁজে পাইয়েছেন কিনা সেটা বললেন। অভিধানে কপিরাইটের বাংলা গ্রন্থ সূত্র দেওয়া আছে। ওকে ফাইন, আসেন পরবর্তী পয়েন্টে যাই। আচ্ছা এরপরে পয়েন্টে যাই, আসেন 13 নম্বর পয়েন্ট, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। এর এক কথায় প্রকাশিত রূপ কি? ঐতিহাসিক, ইতিহাসবেত্তা, ইতিহাস বিশেষজ্ঞ, ইতিহাস রচয়িতা। কারেক্ট আনসার কি হবে? ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এটা হচ্ছে দেখেন ইতিহাস সম্পর্কিত এক কথায় প্রকাশ যা যা আছে আমি সব একসাথে দিয়ে দিছি। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এটা হচ্ছে ইতিহাসবেত্তা। এটা হচ্ছে তার আমার প্রশ্নে যেটা চাইছি, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, অর্থাৎ এই যে এটা ইতিহাসবেত্তা মানে এটা। আচ্ছা, ইতিহাসের পূর্ব এটা হচ্ছে প্রাগৈতিহাসিক। ইতিহাসের পূর্ব এটা হচ্ছে প্রাগৈতিহাসিক। দেন হচ্ছে ইতিহাস রচনা করেন যিনি, এটা হচ্ছে ঐতিহাসিক। ইতিহাস রচনা করেন যিনি, এটা হচ্ছে ঐতিহাসিক। ঠিক আছে, তার মানে এই ইতিহাস রচয়িতা বা ইতিহাস বিশেষজ্ঞ এটা কোনো এক কথায় প্রকাশ না। কথা বুঝতে পারছেন? সো তার মানে এটার কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হচ্ছে ইতিহাসবেত্তা। কনসেপ্টটা কি ক্লিয়ার? কারেক্ট আনসার হবে ইতিহাসবেত্তা, ঐতিহাসিক না। ঐতিহাসিক মানে হচ্ছে ইতিহাস রচনা করেন যিনি, আর এখানে বলছে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। কথা বুঝতে পারছেন? দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ভাইয়া। ওকে তাবাসসুম, আশা করি বুঝতে পারছেন। পরের পয়েন্টে আসি, 14 নম্বর, লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে কাকে? চমৎকার একটা কোশ্চেন। লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে কাকে? প্রদীপের আলো। লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে কাকে? খেয়াল করেন, এই, এরা, এগুলো কোন ধরনের সর্বনাম? সাকুল্যবাচক, দূরত্ববাচক, সামীপ্যবাচক, নির্দিষ্টতা জ্ঞাপক। সাকুল্যবাচক মানে সকল, এই। দূরত্ববাচক এই, না দূরত্ব হয় না, দূরত্ব হচ্ছে সেই, তারা, এরকম। সামীপ্যবাচক মানে নিকটে, এইখানে আসো। সামীপ্যবাচক নিকটে, সামীপ্য মানে হচ্ছে নিকটে। এরাই এই ঘটনার জন্য দায়ী, অর্থাৎ এরা ফিক্স করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম। মুন্না ভাই আপনি যে প্রশ্নটা দিয়েছেন এটার উত্তর নির্দিষ্টতা হওয়া পসিবিলিটি সবচেয়ে বেশি। এখন যদি অন্যান্য দিক থেকে চিন্তা করা যায় তাহলে অন্যগুলোও হয়, তবে নির্দিষ্টতা হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আচ্ছা, এরপর দেখেন লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে কাকে? কারেক্ট আনসার হচ্ছে মজিদকে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে। বুঝতে পারছেন? কারণ মজিদ আলো দমকা হওয়ায় নিভে যায় কিন্তু আবার জ্বলে ওঠে, ব্যাপারটা হচ্ছে এরকম।
মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতীক? মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতীক? প্রতিরোধের, অন্তিম প্রচেষ্টার, স্বদেশ প্রেমের নাকি আন্দোলনের? সিরাজকে মৃত্যুবরণ মানে সিরাজকে হত্যা করে কে? মোহাম্মদী বেগ, তার আপন পালিত ভাই, ঠিক আছে, মোহাম্মদী বেগ। সো মাত্র 10,000 টাকার বিনিময়ে, অবশ্য তখনকার দিনে 10,000 টাকা মানে এখনকার দিনে কোটি কোটি টাকা, ঠিক আছে। সো অন্তিম প্রচেষ্টার ব্যাপার, অর্থাৎ মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত মানে শেষ পর্যন্ত আমি চেষ্টা করতেছি মানে মানে আলটিমেটলি এই বিপদ থেকে রক্ষা পাওয়ার বা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার। সো এটা হচ্ছে কি অন্তিম প্রচেষ্টার, সিরাজের মুষ্টিবদ্ধ হাত, ঠিক আছে, অন্তিম প্রচেষ্টার। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের মধ্যে এখানে ইতি, এই ছিল আমাদের আলোচনা। সো এইখানে আমরা আলোচনা করলাম এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার 2022-23 সেশনের কোশ্চেন নিয়ে। আমরা কিন্তু এরকম প্রতিটা সেশনের কোশ্চেন আপনাদের জন্য রেডি করে রেখে দিয়েছি। এই যে দেখেন, এটা হচ্ছে 32-33 না, 21-22, 19-20, 18-19, এটা শুধু ঢাকা ভার্সিটির ফোল্ডার, এরকম অন্য ভার্সিটির ফোল্ডারে অন্যটাও আছে। সো প্রতি ভার্সিটির ফোল্ডারের জন্য আমরা এরকম রেডি করে দিয়েছি। প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো নিয়মিত করেন। আর আমাদের এই ক্লাসগুলোতে যারা নিয়মিত করছেন তাদের জন্য কিন্তু দুই ধরনের লাভ থাকছে। লাভটা কি? এই যে আমাদের আজকের এই ক্লাসটা যারা যারা করেছেন, প্রথমত লাভটা হচ্ছে যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করেছেন। আমরা এখন চেক করব সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারীকে আমরা 3টা ধ্রুব বই আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। এটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী। আর সর্বোচ্চ কমেন্ট যারা করেছেন, মানে সর্বোচ্চ মেনশন যারা করেছেন ফ্রেন্ডদেরকে কমেন্টে, তাদেরকে হচ্ছে আমরা 3 জনকে এই টেক্কা বইটা আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব আজকেই, ঠিক আছে। মানে আজকে হচ্ছে আমরা ঘোষণা করব, ইনশাআল্লাহ কালকে আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিব। ওকে, সো আজকের মতো এখানে ইতি। রাত 9টায় কিন্তু আমাদের ইংরেজি ক্লাস আছে, অবশ্যই ইংরেজি ক্লাস করবেন, ঠিক আছে। ইংরেজি ক্লাসেও কিন্তু আমাদের প্রত্যেকের মানে এরকম কনফিউশন কোশ্চেনগুলা মানে ধরে ধরে আমরা আলোচনা করে দিব, ঠিক আছে। সো বেস্ট অফ লাক। আজকের মতো এখানে ইতি। ভালো থাকবেন। ভাই এই প্রশ্নটা আসছিল রাবি ভর্তি পরীক্ষা, হ্যাঁ, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে ইতি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই।